দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। ঠাকুরগাঁয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের আনন্দ উল্লাস। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি সবাই এক নামে চিনেন, তিনি যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এই জন্য আমরা খুবই আনন্দিত। জাতি গর্বিত, আমরা ঠাকুরের মানুষ গর্বিত। গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানায় উৎপাদন কমেছে শতকরা 35 থেকে 40%। হাতছাড়া হচ্ছে বিদেশের ক্রয়াদেশ, জানালেন ব্যবসায়ীরা। দিন গোনা ছাড়া উপায় নেই বলছেন মন্ত্রী। যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস, কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে সরকার ইতিবাচক। সময়, সুযোগ এবং দেশের সার্বিক স্বার্থ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে ঢাকা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে। দেশের অর্ধেকের বেশি পথ শিশুর জন্ম সনদ নেই। বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র নিয়ে ধোঁয়াশা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত এসব শিশু জড়িয়ে পড়ছে নানা অপরাধে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কক্সবাজার সমুদ্র সৈকতে চলছিল প্যারাসেইলিং। দক্ষ লোকবল, তদারকি আর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করায় ঘটে দুর্ঘটনা। দর্শক, সংবাদে এছাড়াও আরও যা থাকছে। 15 আগস্ট থেকে দীপ্ত টিভিতে শুরু হতে যাওয়া 300 পর্বের তুর্কি মেগা ড্রামা সিরিজ অনন্ত ভালোবাসা নিয়ে প্রতিবেদন। এলাকাবাসী সবাই শোনো, আমি মানুষটাকে অনেক ভালোবাসি, অনেক। এই কন্টেন্টটা আমাদের দর্শককে অবশ্যই টিভি দেখার জন্য আরো উৎসাহিত করবে। এবারে পুরো আয়োজন। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তাঁকে প্রার্থী ঘোষণা করা হয়। দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে এই দলটি। একই দিন 11 দলীয় ঐক্য দলের যে প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা সামনে রেখে সচিবালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘক্ষণ তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে বেছে নেয় বিএনপি। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির নেতাদের বৈঠকের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীত রেকর্ড আমাদের জানা নেই। তাই এই যে কাজটি ওনারা করছেন, তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। দুপুর 2টার পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সচিবালয়ে বৈঠকের বিষয়ে জামায়াতের অভিযোগের জবাব দেন স্থায়ী কমিটির এই সদস্য। আজকে কোনো মিটিং ছিল না, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদেরকে ডেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিকেল 4টা পর্যন্ত 3টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান ইসি সচিব। 3টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছি একটা। কাজে প্রকারান্তরে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা। 20 আগস্ট 349 জন সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদে বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1988 সালে নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে। জাতীয় রাজনীতিতে তিনি সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত। সংকটকালে ধরেছিলেন বিএনপির হাল, মোকাবিলা করেন মামলা হামলার, কিন্তু এক মুহূর্তের জন্য করেননি আপোষ। প্রতিকূল স্রোতে তিনি কখনো হাল ছাড়েননি। রাজপথের দীর্ঘ লড়াই, অসংখ্য মামলা আর দফায় দফায় কারাবরণ যাকে দমাতে পারেনি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সমকালীন রাজনীতির এক অন্যতম প্রধান কাণ্ডারি। রাজপথের লড়াকু সৈনিক ও বর্ণাঢ্য রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আসীন হবেন উত্তরবঙ্গের এই সজ্জন ব্যক্তি। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যোগ দেন শিক্ষকতায়। তবে 80-র দশকে শিক্ষকতার পেশা ছেড়ে পুরো দমে নামেন জনপ্রতিনিধিত্ব ও রাজনীতিতে। 1992 সালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। ছাত্র ইউনিয়নের মাধ্যমে যার রাজনীতিতে হাতেখড়ি, সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন বিএনপির দীর্ঘ সময়ের বিশ্বস্ত অভিভাবক। মৌলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মূলধারার রাজনীতিতে আগমন। 2001 সালে প্রথমবার সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। 2009 সালে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান তিনি। শেখ হাসিনার শাসন আমলে শত মামলার বোঝা, বারবার কারাবরণ আর শারীরিক অসুস্থতা সত্ত্বেও রাজপথ ছাড়েননি তিনি। নেতাকর্মীদের উপরে একইভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শারীরিক অত্যাচার। রাজপথের লড়াকু এই নেতার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় গত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা তীব্র রাজনৈতিক সংকটে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনে খাদের কিনারে থাকা বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনয়ন পাওয়ায় তার নিজের জেলা ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ঠাকুরগাঁও পৌরসভা থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। আজ দলীয়ভাবে বিএনপি রাষ্ট্রপতি মনোনয়ন ঘোষণার পর থেকে উল্লাসে ফেটে পড়ে মির্জা ফখরুলের নিজ জেলা ঠাকুরগাঁও। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি ঠাকুরের মাটির মানুষের নেতা। ওনার সঙ্গে ঠাকুরের মাটিতে আমরা একসঙ্গে মিশেছি, উনি সবার সঙ্গে মিশেছেন, আমরা ওনার সঙ্গে মিশেছি। এখন সেই ব্যক্তি আজকে বঙ্গভবনে যাওয়ার পথে, এটা ঠাকুরবাসী হিসেবে আমরা গর্বিত। আমরা ঠাকুরগাঁওবাসী খুব গর্বিত যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সবাই এক নামে চিনেন, তিনি যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত। আজকে তিনি রাষ্ট্রের মহান দায়িত্বে মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এই জন্য আমরা গর্বিত, জাতি গর্বিত, আমরা ঠাকুরের মানুষ গর্বিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের
রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। দেশবাসী হিসেবে এটি যেমন একটি ভালো খবর, ঠাকুরগাঁওবাসী হিসেবে এই খবরটি জেনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। রাষ্ট্রপতি সম্মানের জায়গাটুকু একটা বিশাল সম্মান। এই যে সম্মানের ঠাকুরগাঁকে চিনবে মানুষ রাষ্ট্রপতির জায়গা। আগে বলতো বিদেশে গেলেও মহাসচিবের এলাকার মানুষ আপনি, এখন বলবে রাষ্ট্রপতির মানুষ আপনি। তিনি 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, আমরা ঠাকুরগাঁওবাসী অনেক খুশি, সবাই গর্বিত এবং তার জন্য আগামীর জন্য শুভকামনা। আসলেই আমরা ঠাকুরগাঁওবাসী হিসেবে এতটাই আনন্দিত এবং গর্বিত যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নেতা এই জেলায় জন্মগ্রহণ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এমন একজন মানুষ, তিনি ঠাকুরগাঁওবাসী বাংলাদেশের জন্য অনেক অবদান রাখছেন। রাজনৈতিক জীবনে তার অনেক ত্যাগ ও শ্রম আছে। এমন একজন মানুষ রাষ্ট্রপতি হিসেবে আমাদের মাঝে আসবেন, এটা আমাদের সবার প্রত্যাশা ও কাম্য। ঠাকুরগাঁয়ের পরিচয় বহন করেই বঙ্গভবনে যাবেন মির্জা ফখরুল। তাই এলাকাবাসী এটাকে শুধু মির্জা ফখরুলের সাফল্য নয়, পুরো জেলার সাফল্য হিসেবেই দেখছে। ঠাকুরগাঁও থেকে মনিউদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের আগ মুহূর্তে আলোচনা তৈরি হয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে। এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। এ বিষয়ে আইনজীবীরা বলছেন, যতক্ষণ সংবিধানে এই অনুচ্ছেদ যুক্ত থাকছে ততক্ষণ বিতর্কের সুযোগ নেই। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন দুয়ারে, যেখানে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে আলোচনা। বিধানে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবেন না। বিপক্ষে ভোট দিলেই তার আসন শূন্য হবে। তাই প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট প্রদানে স্বাধীনতার বিষয়টি। যতক্ষণ পর্যন্ত এই অনুচ্ছেদ রাখবেন এবং আইনের কাঠামোর মধ্যে এই ব্যাপারটা এইভাবে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই তর্ক করে কোনো লাভ নেই। কারণ হলো, আইনি অবস্থান হলো যে কোনো সংসদ সদস্য যে রাজনৈতিক দল থেকে নির্বাচিত হবেন, সেই রাজনৈতিক দলের বিপক্ষে যদি জাতীয় সংসদে ভোট দেন, তাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। এটা একদম স্পষ্টভাবে আপনার অনুচ্ছেদ 70-এ আছে, এটার কোনো আলাদা ব্যাখ্যার দরকার নেই। এখন যতক্ষণ আপনি এই প্রক্রিয়াটা রাখছেন, ততক্ষণ পর্যন্ত তো আপনি পলিটিক্যাল রিটোরিক টেনে লাভ নেই। আপনার যদি এই বক্তব্যটাই মনে হয় যে 70-এ কোনো সংশোধনী দরকার, সেটা পার্লামেন্টে এই সংশোধনীটা করতে হবে, তারপরেই কেবল অন্য কথাগুলো বলা যাবে। আদারওয়াইজ এই ধরনের বিতর্কগুলো অর্থহীন। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার জন্য অন্যান্য পদ থেকে পদত্যাগ করা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক কিনা, সেই প্রশ্নেরও উত্তর দেন এই আইনজীবী। রাষ্ট্রপতি পদটা একটা নিরপেক্ষ পদ। সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সদস্য হিসাবে অথবা অন্য কোনো আপনার রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, এইখান থেকে উনি রাষ্ট্রপতি পদে আপনার নির্বাচন বা করতেও পারবেন না বা নির্বাচিত হতেও পারবেন না। বাংলাদেশের আইন অনুসারে ওনার 35 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে, আনসাউন্ড মাইন্ড হতে পারবেন না, অর্থনৈতিক দেউলিয়াত্ব থাকতে পারবে না এবং কোনো ফৌজদারি অপরাধের যে রেকর্ড বা শাস্তির রেকর্ড সেটা থাকতে পারবে না। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট দায়ের করেন এক আইনজীবী। আগামী রোববার রিটের ওপর শুনানি হতে পারে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের কলকারখানায় উৎপাদন কমেছে শতকরা 35 থেকে 40%। হাত ছাড়া হচ্ছে বিদেশের ক্রয়াদেশ। আজ সিপিডির এক সংলাপে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দ্রুতই পরিস্থিতি উত্তরণের তাগিদ দিয়েছেন তারা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই অবস্থায় দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই। দেশে জ্বালানি সংকট ও এলএনজি সরবরাহ ব্যাহত হয় বিদ্যুৎ পরিস্থিতি অত্যন্ত নাজুক আকার ধারণ করেছে এবং দেশ জুড়ে রেকর্ড পরিমাণ লোডশেডিং হচ্ছে বলে জানাচ্ছেন শিল্প মালিকরা। বিশেষ করে গ্রামাঞ্চলে দৈনিক লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি। পরিস্থিতি মোকাবেলায় নতুন কৌশল গ্রহণ করে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করছে সরকার। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী বুধবার দেশে দিনের বেলায় বিদ্যুতের গড় চাহিদা ছিল 15,250 মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয় 12,935 মেগাওয়াট। ফলে দেশ জুড়ে ব্যাপক লোডশেডিং করতে হয়। এমন বাস্তবতায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বৃহস্পতিবার রাজধানীতে সংলাপের আয়োজন করে। আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, গ্যাস ও বিদ্যুতের অভাবে উৎপাদন দিন দিন কমছে। ইলেকট্রিসিটির কারণে আজকে কিন্তু 35 থেকে 40% প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। গ্রাজুয়ালি কিন্তু এখানে আনএমপ্লয়মেন্টের দিকে আমরা কিন্তু যাচ্ছি। এখন ইললিগাল লাইন কাটতে হবে, আপনার সিস্টেম লস কমাতে, এখন তো এগুলো তো করতে পারেন,
করে আপনি সেটা গ্রিডে দেন, গ্রিডে দেওয়ার পরে সেটা আপনি ইন্ডাস্ট্রি দেবেন, এগ্রিকালচার, সেটা আপনার বিষয়, আপনি করেন এটা। গ্যাস সংকটে দেশের অনেক বিদ্যুৎ কেন্দ্র টানা বন্ধ রাখতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কিছু সুপারিশ তুলে ধরেন সংশ্লিষ্টরা। 28,000 মেগাওয়াটের মধ্যে মানে মোর দেন 7,000 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বসে থাকে, গ্যাস পায় না, ভেরি স্ট্যান্ডার্ড। এরপরে থাকে বিভিন্ন মেইনটেন্যান্স। গ্রিডে যখনই দিলেন, হ্যাঁ ফুটা, বিভিন্ন জায়গায় ফুটা, গ্রিডে এত জায়গায় এত ফুটা, এত চুরি, যে এটা তো আনম্যানেজেবল হয়ে গেছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের জন্য আপাতত কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আশ্বস্ত করতে পারি যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস, এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে যেমন কাজ করে সেরকম কাজ করছি আমরা। কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। গ্যাস সংকট নিরসনে 2029 সালের মধ্যে 4টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমরা ইনভেস্টর খুঁজছি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত 8টার মধ্যে শপিং মল, মার্কেট এবং দোকান বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন ব্যবসায়ী এবং সাধারণ মানুষ, উঠে এসেছে আজকের জনতার কথায়। বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবস্থাপনার অংশ হিসেবে রাত 8টার মধ্যে সব ধরনের শপিং মল, দোকান এবং মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে রাত 7টার মধ্যে সব ধরনের বিলবোর্ড এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। এ বিষয়ে সাধারণ জনগণ কি ভাবছে? এখানে আমার মনে হচ্ছে যে দুপুর থেকে দিলে আমার কাছে এটা খুবই ভালো হতো। এখান থেকে 2 ঘন্টা কমিয়ে আপনি রাতের দিকে 8টা না করে 10টা করে দিতে পারেন। কারণ 1 ঘন্টা মানে আমাদের বিশাল, আর যেহেতু রাতের সময়টা আমাদের মেন, কারণ বিকেলে কাস্টমার বের হয়, কাস্টমার আসতে আসতে প্রায় রাতই হয়। এই সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু আমাদের মতো যারা চাকরিজীবী এবং সাধারণ খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য 7টা খুব স্বল্প সময় হয়ে যায়। সকালে যদি 1 ঘন্টা দেরি করে মার্কেট খুলে এটা আমাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু রাত্রে যদি 1 ঘন্টা দেরিতে বন্ধ করে সেটা আমাদের একটু প্রবলেম হয়। 8টা বাজে বন্ধ করে গেলে তো মনে করেন কাঁচামাল তো নষ্ট হয়ে যাবে এগুলা। আর যদি মনে করেন একটু ওদিকে একটু দেরি করে খুলে এদিকে একটু যদি আগে যেভাবে দিয়েছিল বলে তো মনে করেন একটু ভালো হইতো। ভারত সহ সব দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সময় সুযোগ এবং দেশের স্বার্থ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে বলেও জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। তবে তা এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। আজ নিজের মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানিয়েছেন শামা ওবায়দ। সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং 2 দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। দেশে অর্ধেকেরও বেশি পথ শিশুর জন্ম সনদ নেই, এমনকি তারা জানে না তাদের বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র আছে কিনা। ফলে মৌলিক সব অধিকার থেকে বঞ্চিত হয়ে এই শিশুরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। ইট পাথরের ব্যস্ত এই নগরীতে ভোর থেকেই কারো কারো শুরু হয় বেঁচে থাকার লড়াই। এদের মধ্যে শিশু আছে। প্রচলিত শব্দে এরা পথ শিশু, যাদের নির্দিষ্ট ঠিকানা নেই, নেই কোনো আপনজন। সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প চাইল্ড সেন্সিটিভ চাইল্ড প্রোটেকশন ইন বাংলাদেশ এর তথ্য বলছে দেশে বর্তমানে পথশিশুর সংখ্যা প্রায় 34 লাখ, যার মধ্যে 58.2%-এরই কোনো জন্ম সনদ নেই। স্কুলে গেছিলাম, ফিরে দিছে কাটে লাগা। স্কুলে ভর্তি হইতে পারতাছি না আমার জন্ম নিবন্ধন না থাকার কারণে। জন্ম কাগজ না থাকার লাগে স্কুলে ভর্তি হইতেছে না। এই যে সরকারি থেকে সমস্যা হইতেছে, পারতাছি না। জন্ম নিবন্ধন না থাকার কারণে এই সকল শিশুরা রাষ্ট্রীয় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ এবং আধুনিকায়ন
করার জন্য। পথশিশুদের সুযোগ সুবিধা বা নাগরিক অধিকার নিশ্চিতের প্রধান বাধা অভিভাবক না থাকা। তবে কোনো সংস্থা যদি অভিভাবকের দায়িত্ব নিয়ে জন্ম নিবন্ধন করে তাহলে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের নিবন্ধনের আওতায় আনতে সুবিধা হবে। এনজিওদের মাধ্যমে বা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে না আসে তাহলে এটা করাটা একটু ডিফিকাল্ট, কারণ এরা স্ক্যাটার থাকে এবং এদের জন্য গিয়ে ওই জায়গায় গিয়ে ওরা যেখানে থাকে সেই জায়গায় গিয়ে এই সার্ভিসটা দেওয়া সম্ভব না। আমরা যেমন যখন ভ্যাকসিনেশন করি, ভিটামিন এ ক্যাপসুল ভ্যাকসিনেশন অথবা অন্য ভ্যাকসিনেশন করি, আমরা বিভিন্ন মোবাইল মোবাইল টিমের মাধ্যমে ওদেরকে রিচ করি, কিন্তু জন্ম নিবন্ধনকরণটা আসলে সেই সার্ভিসটা ওইভাবে গিয়ে করা যায় না। জন্ম নিবন্ধন না থাকায় এই শিশুরা বড় হয়ে চাকরি, ব্যাংকিং সুবিধা বা রাষ্ট্রীয় সেবা পাবে না, ফলে তারা ঢুকে পড়তে পারে অপরাধ জগতে। এছাড়া অনেকে এই বয়সেই জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং পরিচালনা অনেক আগে থেকেই মৃত্যুফাদে পরিণত হয়। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করা এবং দক্ষ অপারেটর না থাকা এবং পর্যাপ্ত তদারকির অভাবকে দায়ী করা হচ্ছে। গত 10 বছরে অন্তত 19 জন পর্যটক আহত এবং সবশেষ গত মাসে এক পর্যটক প্রাণ হারিয়েছেন। আকাশে উড়ে নীল জলরাশি দেখার স্বপ্ন পূরণ হয়নি খুলনার অক্ষর সৌভিক রায়ের। গত 1 আগস্ট কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সাগরে ছিটকে পড়ে মৃত্যু হয় তার। ওই ঘটনার পর থেকে সৈকতে প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রয়েছে। পর্যটকরা আসে এবং আনন্দের ছলে তারা নিজেকে না বুঝে তারা প্যারাসেইলিংয়ে উঠতেছে প্রতিনিয়ত। যদি আবার কক্সবাজারে প্যারাসেইলিংয়ের যারা যাত্রা শুরু করতে হয়, আমার মনে হয় প্যারাসেইলিংকে যাতে যথোপযুক্ত আধুনিক প্রযুক্তি নির্ভর, আধুনিক ইকুইপমেন্ট নির্ভর প্যারাসেইলিং করা যায় সেটা যাতে জোর দেওয়া হয় এবং প্যারাসেইলিং হবে এটা যাতে বজায় রেখে সমস্ত নিয়মকানুন যাতে বজায় রেখে প্যারাসেইলিং শুরু করা যায়। দীর্ঘদিন ধরে সৈকতে প্যারাসেইলিং পরিচালনা করা হলেও ছিল না প্রশাসনের কোনো অনুমতি। উল্টো নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হতো না। দক্ষ অপারেটর ও নিরাপত্তা সরঞ্জামের পাশাপাশি ছিল না পর্যাপ্ত নজরদারি। এমন অব্যবস্থাপনার দায় প্রশাসন এড়াতে পারে না বলে মনে করছেন পর্যটক ও সচেতন মহল। যারা প্যারাসেইলিং পরিচালনা করে তাদের নিয়ম ঠিক আছে কিনা এটা অবশ্যই প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। তাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করে সে পর্যাপ্ত পরিমাণ তাদের রেস্কিউ কোনো যন্ত্রপাতি আছে কিনা সেগুলা পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যে নজরদারি রেখে যদি কাজ করা হয় আমার মনে হয় এই প্যারাসেইলিং কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্যারাসেইলিং পরিচালনার আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। প্রপার চ্যানেলে আসলে অবশ্যই সুন্দর জিনিস, আর প্রপার সেফটি সিকিউরিটি মেনটেন না করলে তো দুর্ঘটনা ঘটবেই। তা আমি মনে করি প্রপার প্রিকশন নিয়েই যে কোনো ব্যবস্থা চালু হওয়া উচিত। তথ্য বলছে গত 10 বছরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন অন্তত 19 পর্যটক। আল্লাহ তুমি বাঁচাই দাও। আল্লাহ। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। দীপ্ত টেলিভিশনে শুরু হচ্ছে নতুন তুর্কি ড্রামা সিরিজ অনন্ত ভালোবাসা। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টেলিভিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানা হয় আগামী 15 আগস্ট থেকে শুরু হবে এর সম্প্রচার। 300 পর্বের এই মেগা ড্রামা সিরিজ প্রচার হবে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত 8টা 30 মিনিটে। তোমার আগে এখানে অনেক ইঞ্জিনিয়ার কাজ করেছে, কিন্তু কর্মীদের সাথে এত ভালো সম্পর্ক আর কারো দেখিনি। একজন মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক, অন্যজন ধনী পরিবারের তরুণী। সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থানে থাকা সত্ত্বেও তাদের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেম। সঙ্গে রয়েছে পারিবারিক ও সামাজিক বাধা, প্রতিশোধ, ক্ষমতার দ্বন্দ্ব এবং আত্মত্যাগ। এসব মিলিয়েই তৈরি তুর্কি ড্রামা সিরিজ কারাসেভদা। বিশ্বজুড়ে ঝড় তোলা জনপ্রিয় এই ড্রামা সিরিজ এবার আসছে দীপ্ত টিভির পর্দায়, বাংলায় যার নামকরণ করা হয়েছে অনন্ত ভালোবাসা। এ উপলক্ষে আনন্দঘন পরিবেশে দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভির প্রাঙ্গণে বসে তারার মেলা। শ্রেণীগত বৈষম্য ও প্রেমের এই গল্পে নেপথ্যে কণ্ঠ দিয়েছেন এক ঝাঁক দেশীয় গুণী শিল্পী। প্রধান চরিত্র কেমালের কণ্ঠে শফিকুল ইসলাম,
এবং নিহানের চরিত্র ডাবিং করেন রুবাইয়া মতিন গীতি। আর খলনায়ক এমির চরিত্রে থাকছেন মোরশেদ সিদ্দিকী মরু। বিশাল ক্যানভাসকে বাংলায় জীবন্ত করে তুলতে সবচেয়ে বড় পরীক্ষা যারা দিয়েছেন, দীপ্ত টিভির নিজস্ব রচয়িতা দল ও নেপথ্য কণ্ঠশিল্পীরা জানান, দর্শকদের তুমুল চাহিদা এবং জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই মেগা সিরিজের কাহিনী ও সংলাপ সাজানোর পাশাপাশি চরিত্রের আবেগ ও কণ্ঠের নিখুঁত মেলবন্ধন তৈরি করতে নিরলসভাবে কাজ করেছেন সকলে। পারিবারিক দ্বন্দ্বের কারণে পরিবারকে বাঁচাতে গিয়ে প্রথমে ভালোবাসার ইচ্ছে, সুলতান সুলেমানের পর এটা আমাদের সবচেয়ে দীর্ঘ সিরিয়াল। আশা করি বাংলাদেশের দর্শক এটা পছন্দ করবে। প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর অভিনয় করেছে, তাদের সাথে মিল রেখে বাংলা ভয়েসটা সিলেক্ট করতে আমাদের জন্য সেটা অনেক বেশি কঠিন ছিল। সংবাদ সম্মেলনে দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করেন, অনন্ত ভালোবাসা দর্শকদের টিভি স্ক্রিনের সামনে বসতে বাধ্য করবে। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে একটা লম্বা যাত্রাপথ শেষ করে আমরা আজকে দিনটাতে এসেছি। এই কন্টেন্টটা আমাদের দর্শককে অবশ্যই টিভি দেখার জন্য আরো উৎসাহিত করবে। মাহমুদুল হাসান মোরাদের সংলাপে এবং মাসুদ মিয়ার প্রযোজনায় দীর্ঘ 300 পর্বের এই রোমাঞ্চকর সফর শুরু হচ্ছে আগামী 15 আগস্ট থেকে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত 8:30টায় সিরিজটি দেখা যাবে দীপ্ত টিভি, ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির ডিজিটাল মাধ্যমে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলাইন লেভিট। চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তিনি বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প জানিয়েছেন, পরিবার এবং ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে লেভিট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে পদত্যাগ করলেও তিনি ট্রাম্পের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। মে মাসে দ্বিতীয় কন্যা সন্তানের মা হন ক্যারোলাইন লেভিট। 28 বছর বয়সে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি হন লেভিট। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। ঠাকুরগাঁয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষের আনন্দ উল্লাস। গ্যাস বিদ্যুৎ সংকটে কারখানায় উৎপাদন কমেছে শতকরা 35 থেকে 40%। হাতছাড়া হচ্ছে বিদেশের ক্রয়াদেশ, জানালেন ব্যবসায়ীরা। দিন গোনা ছাড়া উপায় নেই বলছেন বিদ্যুৎ মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে সরকার ইতিবাচক। সময়, সুযোগ এবং দেশের সার্বিক স্বার্থ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে ঢাকা, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশে অর্ধেকের বেশি পথশিশুর জন্ম সনদ নেই। বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র নিয়েও ধোঁয়াশা রয়েছে। মৌলিক অধিকার থেকে বঞ্চিত এসব শিশু জড়িয়ে পড়ছে নানা অপরাধে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কক্সবাজার সমুদ্র সৈকতে চলছিল প্যারাসেইলিং। দক্ষ লোকবল, তদারকি আর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করায় ঘটে দুর্ঘটনা। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।